আমার প্রথম স্বামী মারা যাওয়ার পরে আমার যখন দ্বিতীয় বিয়ে হলো, আমি ঠিক স্বামীর সংসারে গিয়ে দেখি ওই স্বামীর ঘরেও একটা 7 বছরের সন্তান আছে। ঠিক ইতিপূর্বে আমাকে বিয়ে করার আগে তারও বউটা কারো সাথে ভালোবাসা থাকার কারণে পালিয়ে যায়, কিন্তু সে এইটা সময় কি তার যাওয়ার কথা হলো? কারণ তার তো একটা সন্তান হয়ে গেছে। যা হোক, সেটা না ভেবে আমি তার সাথে সংসার করছিলাম। কিন্তু শুরুতে তার সাথে আমার বাসর, এটা ছিল আমার দ্বিতীয় বাসররাত। মানে আমি তার সাথে যখন প্রথম বাসররাত্রে, যে রাতটা আসলে ওই রাতের কিছু রহস্যময় কথা আবার মনে পড়ে, মানে যে কথাগুলো আসলে হাস্যকর, যা ইতিপূর্বে আমি দেখিনি বা শুনিনি, যেন সেদিনকে তাই হয়েছিল। আমি যা হোক, যখন সবেমাত্র বিয়ে হয়ে স্বামীর ঘরে আসলাম, তারও আমি দ্বিতীয় স্ত্রী, বা তারও এটা দ্বিতীয় পর্ব, আমারও ঠিক তাই। তো সেদিন হয়তো বাসরের ওই আয়োজনটা অত আকর্ষণীয় ছিল না, অত পরিপাটি ছিল না, তবুও ভালো লাগতে লাগলো। আমি যেহেতু নিঃসন্তান, আমার ছেলে মেয়ে আগে হয়নি, আর এই ঘরে এসে একটা ছেলে সন্তান তো আছে তার। যা হোক, তারপরে বাসরের ফ্রিতে বসে গেলাম। সে এক যায় দুই যায়, এক কথা দু কথায় অর্ধেক রাত ধরে শুধু আমার সাথে গল্প করেই কাটিয়ে দিতে লাগলো। কিন্তু সর্বশেষে লজ্জা ভঙ্গি সব কিছু ত্যাগ করে বললাম, কি গো, তুমি কি এই সারাটা রাত আমার সাথে এই আনন্দ হাসি খুশির গল্প করিয়ে করিয়ে কাটিয়ে দেবে? আর মনের মধ্যে কোনো ইচ্ছা নেই? আমাকে তোমার কোনো কিছু বলতে ইচ্ছে করছে না? তখন আমার স্বামী বলছে, হ্যাঁ মন তো চাই, কিন্তু একটু প্রবলেম আছে, যেটা আমি তোমাকে আগে শেয়ার করতে চাচ্ছি। আর ব্যাপারটা কি করে যে বলি, আমি খুবই লজ্জিত হচ্ছি। তোমার সাথে তো আর আগে পিছে আমার কোনো কথা হয়নি, এই প্রথম রাত। আমি বললাম, সমস্যা নেই, ঘরের বউকে যদি একটু সব কিছু এইভাবে যদি বলতে না পারো, তাহলে তো এটা তোমার সমস্যা, আমার দিক থেকে কোনো বাধা নেই। বলো না, কি কথা যেটা বলতে তুমি এতটা লজ্জা পাচ্ছ? তখন আমার স্বামী বলল, দেখো কিবা বলি, আসলে সবাই কথার কথা বলে যে আমার বউ ইতিপূর্বে আগের বউটা, যে বউটা চলে গেল একজনের হাত ধরে, মানে সেই বউটা যাওয়ার কারণ যখন মানুষ জানতে চায়, আসলে সবাই কথার কথা এটাই বলে যে তার ইতিপূর্বে একটা ভালোবাসা ছিল, হয়তো তার হাত ধরে সে চলে গেছে, একটা সন্তান ফেলে রেখে চলে গেছে। ব্যাপারটা কিন্তু আসলে তা নয়। আমি বললাম, তাহলে? তখন আমার স্বামী বলল, দেখো এটা একটা বড় লজ্জার কথা, আমি একটা ছেলে মানুষ হয়ে আমার নিজের এরকম মনোদুর্বলতার কথা তোমাকে আজকে কেমন করে শেয়ার করব? আমি বললাম, তবু আমাকে যে বলতেই হবে আগে ভাগে, বলো না কি হয়েছিল? তখন আমার স্বামী বলল, শোনো তাহলে। ঠিক বিয়ের 1টা বছর, প্রথম বিয়ে যখন করলাম, বিয়ের 1টা বছর কাল অতিবাহিত হলো। সে সময় দাম্পত্য জীবনে বউকে আমি পরিপূর্ণ তার তৃপ্তি দিতাম, সুখী করতাম। সে সময় আমার কোনো প্রবলেম ছিল না। কিন্তু ক্রমে দিন যেতে লাগলো, ক্রমেই যেন আমার মধ্যে একটা ডিমিশন আসতে লাগলো। যেমনটা ধরো, আমি আমার ওটা দিয়ে স্ত্রীকে কখনো অতটা পূর্বের মতো আর ওই রকমভাবে সুখী করতে পারতাম না, কেমনটা ছোট, বা তার মন ভরত না, এই যে অনেক অনেক সমস্যা ছিল, যেগুলার মাধ্যম দিয়েই আমার সেই স্ত্রীটা আমার প্রতি অখুশি, নারাজ। আর একের পর এক যখন আমি হাজার চেষ্টা করেও তার মনটা জুগিয়ে, মনটা ভরে রাত্রে দাম্পত্য জীবনে তাকে যেভাবে সুখী করতে হয় সেটা আমি করতে ব্যর্থ হচ্ছিলাম। এক পর্যায়ে সে এটা যুবতী মেয়ে, কি করে এটা ধৈর্য সহ্য করে থাকবে আর কতদিন? এক এক করে যখন 2টা বছর এভাবে খুব অনুরোধ করে তাকে আমার সংসারে ধরে রেখেছিলাম, আর বলেছিলাম এটা দেখবে একসময় ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে ঠিক হয়নি। এখন আসলে বিশেষ কথা হচ্ছে, আমার সংসারে একজন গৃহিণী দরকার। ধরো তুমি আমার সংসারে আসছো, আমার একটা ছেলে আছে, ওর দিকে তাকালে বড় মায়া হয়, ওর একটা মা দরকার। তাছাড়া আমার ভাত রান্না করা,
আমারও একটু দেখাশোনা দেখভাল করার জন্য একটা ব্যক্তি দরকার। আমার তো টাকা পয়সার অভাব নেই, কিন্তু একটাই অভাব, বিশ্বাস করো, তুমি আমাকে কথা দাও, আমার কথা শোনার পরে তুমি রাগ করবে না তো? আমি বললাম, না, সত্যটা বলার জন্য তোমাকে ধন্যবাদ, আমি একদম রাগ করব না, বলো না তারপর কি, তোমার প্রবলেমটা কি? তখন আমার স্বামী বলল, এইটা চিনো? আমি বললাম, এটা আবার কি? বলছে, প্যাকেটটা খুলেই দেখো। আমি প্যাকেটটা খুললাম না, বললাম যে এসব মস্ত কি আছে না আছে পরে দেখব, আগে তোমার সেই কথাটা বলো, তাহলে আমি, তোমার যদি এই সমস্যাটা থেকেই থাকে তাহলে আমি তোমার সাথে সংসার করব কিভাবে? তখন আমার স্বামী বলল, আশ্চর্য কথা, আমি তো তোমাকে বলছি, আরে বাবা একটা ব্যবস্থা তো আছেই, কিন্তু আগে প্যাকেটটা তো একটু খুলেই দেখো, ওটার মধ্যে কি রাখা আছে। আমি বললাম, এমন কি আছে যে তুমি বারবার প্যাকেট প্যাকেট করছো, এর মধ্যে কি আছে? সে বলল, আচ্ছা যাই আছে না আছে, আমার কথা শোনো, এতক্ষণ ধরে তুমি আমার যে কথাগুলো শুনছো, আসলে এটাই বাস্তব যে আমার নিজের বলতে আসলে আগের মতো যতটুকু একটা মানুষকে, একটা তার নিজের স্ত্রীকে প্রয়োজন মেটাইতে যতটুকু যা লাগে তা একদম কম আছে। আমি তোমার জন্য কতটুকু পারফেক্ট হতে পারবো আমি জানি না, তবে তুমিও তো একটা যুবতীর ন্যায় বেশ সুন্দরী মেয়ে, কিন্তু ভাবছি এই সংসারে যেহেতু একটা গৃহিণী দরকার, আমার ছেলের জন্য একটা আপাতত মা দরকার, আমার একটা সেবাকারী দরকার, আমার তো আর টাকা পয়সার অভাব নেই, কিন্তু একটাই অভাব, আসলে যেটা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আমি তোমাকে আসলে পরিপূর্ণতা দিতে পারবো না, তবে হ্যাঁ দিতে পারবো, তোমাকে এটা মানতে হবে অন্য উপায়ে। তখন আমি বললাম, অন্য উপায়ে? তার মানে কি? সেটা আবার কি? আমি কি এবার অন্য কারোর কাছে যাব নাকি? নাকি তুমি আমাকে বর্গা দেবে কোথাও? স্বামী হেসে দিয়ে বলল, আরে পাগলি, না না, এত করে বলছি প্যাকেটটা দেখো প্যাকেটটা দেখো, তুমি তো দেখছোই না, আর যেহেতু দেখলে না, দাও আমার হাতেও প্যাকেটটা দাও। এ বলে আমার সামনে থেকে প্যাকেটটা উনি হাতে নিয়ে নিল আর বলল, ঠিক আছে, তোমাকে আমি একটু পরেই বুঝিয়ে দিচ্ছি। তারপরে লাইটটা নিভিয়ে যখন দুজনে শুইতে মানে ঘুমাইতে যাচ্ছি বা ঘুমাবো, তার মধ্য দিয়ে আনন্দ বিনোদন, আর তার মনের মধ্যে অনেক কিছুই হয়তো চাইছে, কিন্তু তার মনের ওই যে দুর্বলতা, সে আমার কাছে ভীষণ লজ্জিত। আসলে সে যদি আমার কাছে কোনো কিছুতে ফেল করে তাহলে তার একটা লজ্জার ব্যাপার না, আর তার মনে একটা ভয় কাজ করতেছে, আমার যদি চাহিদা পূর্ণ না হয়, আমিও যদি আগের বইয়ের মতো তার সংসার ছেড়ে চলে যাই, এটা তার মনের মধ্যে সবচেয়ে বড় চিন্তা বইছে। কিন্তু সে যে কথাটা বলল যে অন্য উপায়ে সে আমার সমস্ত কিছু পরিপূর্ণতা দেবে, সেটা আবার কি? দেখি তো, ভাবতে লাগলাম। তারপরে আমি নিজেই তার কাছে একটু খিজে করতে লাগলাম, দেখো কত রাত হয়ে গেছে, বাসর রাত্রে আবার এত রাত ভরে স্বামী স্ত্রী একই জায়গা থেকে শুধু আনন্দ বিনোদনের গল্পই করে, আর কোনো কিছু কি মনের মধ্যে চাওয়া পাওয়া থাকে না? তখন আমার স্বামী বলল, হ্যাঁ একটু ধৈর্য ধরো, এই বলে সে যাই হোক আমাকে বললো যে লাইটটা এখন নিবাই দিই। আমি বললাম, কেন? আজকে সারাটা রাত ঘরের মধ্যে লাইট জ্বলবে, আমি তোমার মুখখানা দেখব, আর আমার এই সুন্দর সাজুগুজু মুখটা তুমিও আজকে মন ভরে দেখবে। তখন আমার স্বামী বলল, বেশ দেখেছি, অনেক সময় ধরে দেখেছি, এবং তোমাকে দেখে আমি অনেক সন্তুষ্ট, আমার প্রাণটা জুড়াই গেছে, তোমার সব কিছু দেখে আমি একদম মুগ্ধ, অনেক কিছু স্বাদ জাগে। আমি বললাম, তাই? ঠিক আছে, আমাকে দেখে যেন তুমি সবসময় এভাবে খুশিই থাকতে পারো, তবে আমাকেও একটু খুশি রাখো, শুধু ভাত কাপড় আর টাকা পয়সা হলেই কিন্তু ঘরের বউ থাকে না, কথাটা মনে রেখো। ঘরের বউয়ের সমস্ত ইচ্ছে চাহিদা কিন্তু স্বামীদেরই পূরণ করতে হয়। এখন তুমি কি করবা, কি করে কি করবা সেটা আমি কিন্তু বলতে পারবো না, এটা তোমার ব্যাপার। আমার স্বামী এই কথা শুনে বলল, আচ্ছা ঠিক আছে, নাও নাও। তারপরে হঠাৎ করেই সে উঠে গিয়ে আমাকে না বলে উপেক্ষা না করে রুমের
লাইটটা বন্ধ করে দিল। পাশের রুমে তার ওই আগের পক্ষে ছেলেটা ঘুমাচ্ছিল। সে অলরেডি নিথর ঘুমিয়ে পড়ছে। তারপরে স্বামী স্ত্রী অন্ধকার রুমের মধ্যে এক কথা দুই কথায় সে আসলে মনের লজ্জা মানে নিজের দুর্বলতা প্রকাশ করতে না আসে আমার কাছ থেকে একটু ফাঁকে ফাঁকে থাকতে লাগলো। কিন্তু দেখলাম যে রাত গভীর হয়ে গেছে কথায় কথায়। আর কত সময় তার কাছ থেকে এভাবে সময় নেব, আর ধৈর্য কুলাচ্ছে না। কতটা দিন হলো একটা সংসার থেকে এসে আমি বসেছিলাম। আমারও তো ইচ্ছে করে, আমিও তো মানুষ। যা হোক, তার কাছে নিজেই আকতি মিকিত করে আগে গিয়ে তাকে চড়িয়ে ধরে আদর করে ভালোবাসতে লাগলাম। তখন সে হঠাৎ করে আমাকে বলল, আমার এই প্যাকেটটা কোথায়? আমি বললাম, কেন? তোমার আর আমার এই মাঝখানে আবার হঠাৎ ওটা কেন? বলছে, ওটার কাজ আছে। আমি বললাম, কেন? ওটার কি কাজ? বলছে, না, কাজ আছে। আমি বললাম, দেখো, ওই যে টেবিলের ওখানে রাখা আছে। সে অন্ধকার রুমে ওটা গিয়ে নিয়ে আসলো। নিয়ে আসে ওইটা, যাই হোক, আমি বললাম, এটা কি? এটার নাম কি? ওর মধ্যে কি? এটা কি খায় না কি দেখে? কারণ আমি তো জন্মের পরে কখনো এটার নামও শুনিনি বা দেখিও নি। আসলে এটা দিয়ে কি হয় কি করে? আজকাল ডিজিটাল যুগে অত্যাধুনিক কত কিছু যে বের হয়েছে, সব কিছুর সমাধান মোকাবেলা করার জন্য। যা হোক, সে ওইটা নিয়ে আসলো আর বলছে এটার নাম জাম্বো কন্ডম, পুরো 7 ইঞ্চি। আমি বললাম, তাই? তো এটা কি হবে? বলছে, এই তো। তা আমি বললাম যে এইটা হলে তো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে এটা ব্যবহার করলে তো ভবিষ্যতে সন্তানের দিয়ে হবে না। বলছে, না না, হবে হবে, সে ব্যবস্থাও আছে, তুমি চিন্তা করো না। সবচেয়ে বড় কথা হলো আমি যেন আমার স্ত্রীকে সম্পূর্ণ মনোযোগ সহকারে তৃপ্তি দিতে পারি, আনন্দ দিতে পারি, তার মনটা যেন দিনে দিনে জুগিয়ে চলতে পারি। কারণ কোনো ছেলের যদি কোনো কিছু ছোট বা বড় এরকম কোনো কিছু সমস্যা থাকে বা দাম্পত্য জীবনে তার হালাল স্ত্রীকে যদি সুখী করতে কোনো প্রকার লজ্জিত বা ব্যর্থ হয়, তার জন্য আজকাল এরকম অনেক সুবিধে বেরোয়েছে। যেমন আমার প্রবলেম, যেটা শুরুতেই আমি বাসরে বসে তোমাকে শেয়ার করেছি, আমি গোপন রাখি নিব, তাই হয়তো এটা হলে তোমার মন ভরে যাবে। আমি বললাম, তাই? আমার খুব শখ হলো। আসলে বাস্তবটাকে সবসময় পেয়েছি, কিন্তু এরকম কৃত্রিম উপায়ে কোনো কিছুর মানে ফেস করিনি তো, বা দেখিও নি, বা এ সম্পর্কে কোনো আমার জ্ঞানও নেই। খুব কৌতূহল হলো, খুব শখ জাগতেছে যে এটা কি, আসলে কেমন। আমি চুপ করে ওয়েট করতেছি। তারপর সে নিজের মতো করে নিজের প্রস্তুতি হয়ে আমার কাছে আসলো। তারপরে ওটা বেশ লম্বা এবং মোটা ছিল, খুব সুন্দর, এবং একটু জেল মেখে খুব সুন্দরভাবে সে নিজের পরিপাটি করে আমি আমার সাথে, সে তার মতো করে আমার সাথে, মানে এক কথায় দুই কথায় বেশ তার মনে দেখলাম অনেক সাহস, বা আগের মতো আর দুর্বলতা নেই। আমার সাথে বেশ বাহাদুরে দেখিয়ে কথা বলতে লাগলো। বলছে, আমি সবসময় তোমাকে পরিপূর্ণতাভাবে যেন সবকিছু দিয়ে মেনটেন করে চলতে পারি। ভাত কাপড় সংসার, কোনো টাকা পয়সার অভাব অনটন তোমাকে আর পেতে হবে না। অঢাল সংসার, আমার ছোট্ট পরিবার। ইতিপূর্বে আগের বউটা যে কারণে চলে গেছে, আর ভুল করছি না, তাই অনেক অ্যানালাইসিস করে অনেকের কাছ থেকে পরামর্শ নিয়ে এই মাধ্যমটা বের করেছি। এটা দেখবে তোমার মন ভরে যাবে। আমি মুচকি হেসে বললাম, তাই? ঠিক আছে, দেখি তোমার কেরামতি। তারপর যাই হোক, এক পর্যায়ে সে তার মতো করে শুরু করলো। বেশ ভালোই সময়। হ্যাঁ, আমি আসলে অনেক কিছু বুঝতে পারিনি, জেল মাখানো ছিল তো, বুঝতে পারিনি। আর ইতিপূর্বে একটা জায়গায় সংসার করে আসছি, আমি তো আর একদম যুবতী মেয়ে না। যা হোক, মানুষ যখন সংসার করে তার অনেক কিছুই পরিবর্তন ঘটে, যেটা আমার মধ্যে হয়েছিল। কিন্তু অত বড় ওইটা বেশ মোটা, পুরো 7 ইঞ্চি। এইরকম একটা বিষয় এক পর্যায়ে যখন বেশ আনন্দঘন মুহূর্ত, আমি তখন খুব সুখ অনুভূতি করছিলাম, বা তাকে খুব আনন্দের সাথে ভালোবাসছিলাম, বুকে জড়িয়ে আদর করছিলাম, এবং তার সাথে মানে খুব সুখময় একটা সময় পার করছিলাম। বাবা,
দেখি মানে অনেক সময় চলে যায়, বেচারার কোনো কথা নেই। মানে সে তো তার মতো করে চলছে তো চলছেই, কোনো থামাথামি নেই। এক পর্যায়ে আমি যেন পরিপূর্ণতা পেলাম এবং স্বামীকে জড়িয়ে আদর করে ভালোবেসে বললাম, হ্যাঁ গো, আজকাল ডিজিটাল যুগে সব কিছু অ্যাডভান্স, সব কিছুর ব্যবস্থা হয়েছে না? আসলে কখনো এগুলা আমি তো দেখিনি আর বুঝিও নি। সব কিছু অরিজিনাল পেয়েছি, এগুলোর প্রয়োজন হয়নি। কিন্তু তোমার সংসারে এসে যা হোক, এভাবেই কি সারাদিন সারা জীবন চলবে? আমার স্বামী বলল, হ্যাঁ, যেহেতু আমার নিজের মনের দুর্বলতা বা নিজের মনের কাছে একটা আত্মবিশ্বাস হারা, ভয়, লজ্জা সব মিলে আমি বড় চিন্তিত ছিলাম যে কি করে তোমাকে মানে আমি আমার এই সংসারে ধরে রাখব। কারণ আমার অভাব ও অভিযোগ বলে কোনো কথা নেই, সংসারে কোনো অভাব নেই। সব কিছু তোমাকে পরিপূর্ণতার সাথে দিনে ক্ষণে বা জীবনযাত্রায় সব কিছুই দিয়ে চলতে পারবো। কিন্তু একটা জায়গায় আমি তোমার কাছে মনের কাছ থেকে লজ্জিত বা দুর্বল, সেটা তোমাকে তো বললামই। আর এটার জন্যই এই ব্যবস্থা। আর এইটার কারণে আজকে মানে অনেক ঘরের বউ তারা নিজের স্বামীর সাথে একদম নিজেকে মানিয়ে নিয়েছে। তা না হলে যে কি হতো। আমি যা হোক অনেক সুখময় তৃপ্তি লাভ করেছি, বেশ প্রাণটা ভরে গেছে। ইতিপূর্বে কখনো এত মানে সুখময় সময় আমার যায়নি। তারপরে স্বামীরও এক সময় হয়ে গেল, দুজনে যা হোক লাইটটা জ্বালিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বসে নানান কথাবার্তা, গল্প গুজব, অনেক কিছুই। কিন্তু তার মনের মধ্যে দেখি আসলে কোনো লজ্জা ভয় আগের মতো আর নেই। সে তার মনটা আমাকে যতবারই সে দেখে সে চাঙ্গা হয়ে ততবারই আমাকে আবারও যেন পেতে যায়। কিন্তু আমি দেখলাম, বাহ, এরকমই তো ভালো। কিন্তু সে যদি আসলে এইভাবে না চলে, যদি তার নিজের আসল ইয়েটা ভাবে চলতো, তাহলে হয়তো এত সময় পেত না। যাই হোক, তবুও আমি না করিনি। ওরাতে 3 বার সে লাইট ঘন ঘন করে জ্বালাইছে, নিবাইছে অনেক সময় ধরে। বেশ চটিয়ে দুজনে একটা সুখ অনুভূতি করছি। একটা সুখময় দাম্পত্য জীবনে মেয়েদের বাসর রাতে একটা সুখময় সময় যেটা কাটে, আমাদের মধ্যে যেন তাই কাটলো। রাত পোহালো। তারপরে স্বামী ভীষণ খুশি। ওই যে স্বামীর নিজের যে ব্যর্থতা বা লজ্জার ব্যাপারটা, সে তো আমাকে শেয়ার করছে একদম ফ্রি মাইন্ডে। আর সে তো খোলাসা হয়ে গেছে। তার মনের মধ্যে যে ভয় কাজ করছিল সেটা তো একদম খোলাসা, ধোঁয়াশা পরিষ্কার। এখন তো আর তার আর কোনো ভয় নেই, কারণ তার তো আর অভাব নেই। তারপরে স্বামী আমাকে বলল যে রান্না বান্না করো, খাওয়া দাওয়া করে আমি এখন একটু শহরে বের হব, আবার একটু পরে ফিরব। স্বামী আমি রান্না বান্না করে দিলাম, খাওয়া দাওয়া করে শহরে চলে গেল। ছেলেটা বলল যে আন্টি আমি স্কুলে যাব। আমি বললাম ঠিক আছে, তো তোমার কয়টায় স্কুল আর তুমি স্কুল থেকে কয়টায় ফেরো? নতুন সংসার, সব কিছু বুঝে সুঝে দিচ্ছি। কারণ এমন তো না যে নতুন বউ ঘোমটা ভাঙতে হয়তো 10 দিন 7 দিন সময় লাগবে, বা শ্বশুর শাশুড়ির সংসার তা তো না। তাদের আলাদা সংসার, আলাদা বাড়ি। সেখানে আসলে একটা গৃহিণীর অভাব ছিল। ছেলেটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবু, তোমার মা কোথায় গেছে? ছেলেটা বলে যে আন্টি আমার মায়ের বুঝ ইতিপূর্বে শুনেছি কারোর সাথে কি একটা সুসম্পর্ক ছিল, এই জন্য বাবা সংসার থেকে চলে গেছে। বাবা তো তাই বলে। মাকে ফোন করলে ফোন ধরে না জানো। মায়ের সাথে যে কতদিন কথা হয় না, খুব ইচ্ছে করে মাকে মা ডাকতে, মার সাথে 1 মিনিট কথা বলতে। কিন্তু বাবা তো বলে যে মায়ের আর ফোন নেই, আমি তো কোথাও যোগাযোগ করতে পারছি না। চেষ্টা করি। আমি বললাম, তো তুমি তো তোমার নানা নানিদের বাড়ি যেতেই পারো, তোমার তো আর বাধা নেই। বললো হ্যাঁ, কিন্তু আব্বু যে যেতে নিষেধ করে, বলে যে আমি নাকি গেলে ওখানে মা আমাকে আর এখানে আসতে দেবে না। আমি তো বাবাকে ছাড়া থাকতে পারবো না। বাবা আমার সব আবদার পূরণ করে। যখন আমার লেখাপড়ার যা কিছু লাগে, নতুন নতুন স্কুল ড্রেস, খাতা পেন্সিল, তাছাড়া আমার শখের যা কিছু প্রয়োজন বাবা সবসময় নিয়ে এসে দেয়। এদিকে মায়ের জন্য প্রাণটা কাজে, জানো আন্টি, কি যে করি।
ছেলেটার এইরকম কথা শুনে না, ছোট মানুষ মানে ও যেভাবে বলল না আকুতি করে, আমার খুব মায়া হলো। আমি বললাম, দেখো বাবা, আমাকে মা বললে সমস্যা কোথায়? আমি তো তোমার মায়, যেহেতু তোমার বাবা আমাকে বিয়ে করেছে, তুমি আমাকে এখন থেকে মা বলে ডাকবে, কি পারবে না? ছেলেটা বলল, লজ্জা লাগে যে, আর তোমাকে যদি আমি মা বলে ডাকি, আমার মা যদি কোনোদিন জানতে পায় আমাকে বকা দেবে না? আমি বললাম, না, একদম না। তখন বলল, ঠিক আছে, আস্তে আস্তে চেষ্টা করব, তখন অভ্যাস হয়ে যাবে, কিছুটা দিন তো যাক। আমি বললাম, হ্যাঁ, তুমি মাঝে মধ্যে আমাকে মা বলার জন্য ট্রাই করবা, দেখবে তুমি যদি আমাকে মা বলো না, তোমার বাবা তোমাকে কতটুকু কি দেয়, আমি তার চেয়ে বেশি কিছু তোমাকে দেব, যখন যা চাইবে তাই দেব, তোমাকে মাঝে মধ্যে আমি ঘুরতে নিয়ে যাব, খুব ভালোভাবে তোমার সাথে আমি চলবো, অনেক আদর করব, ভালোবাসবো। কি চেষ্টা করবে তো মা বলার জন্য? এখন থেকে আমি তোমার মা, আমি তোমার সব খেয়াল রাখবো, ঠিক আছে? যাও, লক্ষ্মী ছেলের মতো এখন স্কুলে যাও। আর স্কুলে সে যখন যাত্রাপথে মানে স্কুলে বের হয়ে গেল, বাড়ির পাশেই ছিল স্কুল, খুব একটা দূরে না। আমি তার হাতে 50টা টাকা দূরে দিয়ে বললাম, বাবু, কোনো কিছু খেতে মন চালে খেয়ে নিও। বললো, তুমি টাকা কোথায় পেয়েছো? আমি বললাম, কেন? আমি তো তোমার মা, তোমার বাবার কাছ থেকে চেয়ে নিয়েছি হাত খরচার জন্য। বললো, ও তাই বুঝি। কিন্তু জানো, ইতিপূর্বেও আমার মা কোনো দিন আমাকে স্কুলে যাওয়ার সময় 10টা টাকাও দেয়নি, যা দেওয়ার বাবাই দিত। আর মায়ের সঙ্গে না বাবার প্রত্যেকটা দিন ঝগড়াঝাটি লেগেই থাকতো, দুজনে ঠিকঠাক প্রতিনিয়ত কথা বলতো না। কখনো কখনো জানো আংটি, মা আমাকে নিয়ে আলাদা করে রাত্রে থাকতো আর বাবা ওই রুমটা আলাদা থাকতো। এভাবে কয়েকটা দিন বাদে বাদে এরকম হতো। বুঝি না ওদের মধ্যে কি হতো। আমি বললাম, দেখো বাবু, তুমি এখন ছোট মানুষ, এসব বুঝতে নেই, বাবা মায়ের মধ্যে একটা তো সংসারে হতেই পারে, এটাই স্বাভাবিক। ছেলেটা তখন বলল, তার মানে আব্বুর সাথে তোমারও কি এরকম হবে? তুমিও কি আমাকে নিয়ে আলাদা ঘুমাবে? আমি বললাম, না, একদম না, প্রয়োজনে তুমিও আমাদের কাছেই থাকবে, তবুও তোমার আব্বুকে ছাড়া আমি আলাদা ঘুমাবো না। তোমার আব্বুর সেবা যত্ন করতে হবে না, পাশাপাশি তোমার সেবা যত্ন করতে হবে, এই জন্যই তো আমি তোমার সংসারের মা হয়ে আসছি, বোঝনি এটা? যাও, এখন স্কুলে যাও। ছেলেটা খুশি মনে স্কুলে চলে গেল। আমার স্বামী যাক দুপুরে ফিরল। আমি দুপুরে গরম ভাত রান্না করে বসে আছি তার অপেক্ষায়। স্বামী শহরে, তার কি ব্যবসা আছে আমি জানি না, আমি তো নতুন, কাল কেবল বিয়ে হয়ে সংসারে আসলাম, এত কি পাবে জানবো। বলো যে আমার শহরে ব্যবসা আছে, পাইকারি অনেক ব্যবসা, অনেক লোকজন তার নাকি ব্যবসার কাজে খাটাখাটনি করে, অনেক লোকজন নিয়োজিত আছে, তারা দেখাশোনা করে। আমার স্বামীও থাকে সেখানে, কিন্তু সে নতুন বিয়ে করছে বলে একটু সকাল সকাল সবার উপরে ফেলে দিয়ে চলে আসছে। যা হোক, আমার জন্য দেখি খুশি মনে কত কিছু কিনে নিয়ে আসছে। এভাবেই চলতে লাগলাম, এক যায় দু যায়, যখন একটা বছর পেরিয়ে গেল, আর প্রতিনিয়ত কৃত্রিম উপায়ে একটা সুখ অনুভূতি স্বামীর কাছ থেকে দাম্পত্য জীবনে লাভ করা, এটা একটা জিনিস, আর আসলভাবে স্বামীর কাছ থেকে সুখী হওয়া সেটা একটা একরকম ব্যাপার। তো আমি আসলে মনের দিক থেকে খুব সুখী ছিলাম, কারণ ওটা কৃত্রিম হলেও আসলের মতোই, ওটাতে জেল মেখে সবসময় আমার সাথে এই করতো, আমার খুব পরিপূর্ণতা, মন ভরে যেত। কিন্তু ব্যাপারটা হচ্ছে, স্বামীকে হঠাৎ করে একটা বছর পেরিয়ে যাওয়ার পরে আমি প্রশ্ন করলাম, আচ্ছা, আমারও তো নিজের গর্বে একটা সন্তান নিতে ইচ্ছে করে, আমার মা হতে ইচ্ছে করে, তুমি আমাকে একটা বাবু দেবে না, নাকি এভাবেই চলবে আর কতদিন? আমার স্বামী বলল, হ্যাঁ, বাবু তো দিব। আমি বললাম, তো ওটা ব্যবহার করলে কি করে বাবু হবে? স্বামী বলল, আরে পাগলি, এটারও ব্যবস্থা আছে, দেখবে ঠিক হয়ে যাবে, যখন প্রয়োজন তখন ওটা খুলে ফেলবো। আমি মুচকি হেসে দিলাম, বললাম, যা, দোষ, লজ্জা লাগেনি এই সমস্ত কথা বলো তুমি। যা হোক, একটা বছর পরে স্বামীর কাছে যখন আমি আর্জি করলাম, আপত্তি করলাম, সত্যি সে আমাকে একটা বাবু দিল। কি সুন্দর ফুটফুটে একটা মেয়ে হলো। তারপরে চিন্তা করলাম যে আমার মেয়েটার কপালে যেন এইরকম দুর্দশা না হয়, আল্লাহ তুমি
ওকে সুন্দরভাবে লেখাপড়া শিখায় সুশিক্ষিত বানানোর তৌফিক দান করো। ও যেন সুন্দরভাবে বড় হয়, বেড়ে ওঠে এবং ভবিষ্যতে উঁচু লম্বা চড়া একটা ছেলে হলেই শুধু হয় না। আমার স্বামী যাকে আমি বিয়ে করেছি বন্ধুরা, সেটা কিন্তু বিশাল উঁচু লম্বা মানুষ, একটা বেশ পাহাড়ের মতো। অথচ ওই যে তার নিজের আসলে গোপন যে ব্যাপার, সেটা কিন্তু একদম ক্ষীণ ছোট, যার কারণে সে তার স্ত্রীর কাছে বারবার লজ্জিত। এরকম কেন? আসলে এরকম হওয়ার কারণটা কি? এটা হওয়ার কারণ একমাত্র যখন ছেলে হোক বা মেয়ে হোক, তাদের যুবতী কাল অর্থাৎ যুবক বা যুবতী হয়, একটা পরিপূর্ণ একটা সময় হয়। ঠিক এই সময়ে যৌবনের তাড়নায় অনেকে নিজেকে ধৈর্য ধরে রাখতে পারে, অনেকে কন্ট্রোল করতে পারে না। তখন তারা হয়তো কোনো পর্নোগ্রাফি, কোনো অশ্লীলতা অথবা মোবাইলে বা কোনো কিছু দেখে অথবা কোনো স্টোরি, কোনো কিছুর মধ্যে ডুবে থেকে নিজের মনকে এনজয় করে অনেক কিছুই তারা এটাকে এক পর্যায়ে এটা মানে নিস্তেজ করে ফেলে, নষ্ট করে দেয়। আর তাই তো তারা সঠিক সময়ে নিজের স্ত্রীকে দাম্পত্য জীবনে ওটা দিতে ব্যর্থ হয়, সম্পূর্ণ প্রয়োজন মেটাইতে তা লজ্জিত হয়। যা হোক, এসব কথা না হয় বাদ দিলাম। আমি তো যে কোনো মাধ্যম দিয়েই হোক একটা পরিপূর্ণতা পেয়েছি, কিন্তু অনেক মানুষই তো এত কিছু বোঝে না, জানে না। তাদের জীবন থেকে হয়তো বউরা সংসার ছেড়ে চলেই যায়। যা হোক, এভাবে চলছিল। হঠাৎ করে আমার স্বামী ক্রমে দিন যেতে লাগলো, ব্যবসার কাজে বেশি সময় ব্যয় করতে লাগলো। মানে সকালে যায়, রাত্রে আসে। রাত্রে তাকে যদি দুটো একটা কথা ভালো মন্দ বলতে চাই, সে হিসাব নিকেশ আর এটা ওটা নিয়ে ব্যস্ততা দেখিয়ে আমার কাছ থেকে একটু আমাকে দূরে দূরে রাখতে চায়। মানে সময় মতো আমাকে সে সুখী করে না, দেয় না, বা তার কাছে আমি সময়কালে ভালোবাসা পাই না। এই যে মনের মধ্যে একটা কষ্ট, কতটা দিন যে আসল কোনো কিছু এটা আমার কপালে জোটে না। তো হঠাৎই আমাদের বাড়িতে মানে স্বামীর সংসারে দোকানের একটা কর্মচারী, ওর নাম ছিল পিয়াস। ও প্রতিনিয়তই আসা যাওয়া করত। মানে ও নাকি ওই দোকানের পুরাতন কর্মচারী। মানে স্বামী মাঝে মধ্যে দুপুরে ভাত খেতে আসতো না। তো মাঝে মধ্যে না, যখন আমার বিয়ের বয়স 1 বছর পেরিয়ে গেল এবং একটা সন্তান হলো, ঠিক তখনই আমার কদরটা স্বামীর কাছে একদম কমে গেল। আর পিয়াস প্রতিনিয়ত দুপুরবেলা আমাদের বাড়িতে ভাত নিতে এসতো আমার স্বামীর জন্য, গরম ভাত। আমি টিফিন ক্যারি করে দিয়ে দিতাম। আর ছেলেটা স্কুলে যেয়ে থাকতো, বাড়িতে তো আমি একলাই। পিয়াস দেখতে না একদম খুবই হ্যান্ডসাম, মানে সাকিব খানের মতো দেখতে, উঁচু লম্বা, একদম টল ফিগার চেহারা। দেখলে আমার একদম প্রাণটা ভরে যায়, নায়কের মতো, মনে হয় রাজপুত্র। ছেলেটার সাথে বেশি একটা কথা বলতাম না। সে এসে বাড়ির মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করত, বলতো ভাবি যান, পায়জানের খাবারটা দেবেন, আমি চলে যাব। তাকে আমি বলতাম, তুমি যেহেতু প্রতিনিয়ত দোকান থেকে তোমার ভাইয়ের জন্য খাবার নিতে আসো, তুমি তো বাড়ির থেকে মনে হয় ভাত নিয়ে আসো দুপুরের, তাই না? পিয়াস বলল, জি ভাবি, অবশ্যই দুপুরের খানা আমি নিয়ে আসি। আমি বললাম যে না, এখন থেকে তুমি আর দুপুরের খানা নিয়ে আসবা না। তুমি দোকান থেকে যখনই দুপুরে তোমার ভাইয়ের জন্য খাওয়া নিতে আসবে, ঠিক এই টাইমে তুমি আমার রান্না করা গরম ভাত খেয়ে তোমার ভাইয়ের জন্য ভাত নিয়ে চলে যাবে। প্রতিদিন এটাই করবে, যেহেতু তোমার ভাই আর এখন দুপুরে বাসায় আসে না, তোমার তো আসতেই হয়। তো কতদিন ওই দোকানে তুমি কাজ করছো? বলে, ভাবি আজ 15টা বছর আমি ভাইয়ের দোকানে আসি। ভাই কথায় কথায় বলে আমি নাকি তার মনের জায়গা করে নিয়েছি, বড় বিশ্বাস অর্জন করেছি। আমার সততা ভাইকে মুগ্ধ করেছে। হয়তো আমি দোকান ফাঁকি দিই না কোনো বিশেষ কারণ ছাড়া, অনেক অনেক কারণে হয়তো ভাইয়ের মনে আমি জায়গা করেছি। আমি বললাম, তোমার চেহারা তো তাই বলে, তো তুমি লেখাপড়া শিখে না কেন? তোমার বাবা মা বেশি আছে? বলে যে মা মারা গেছে, কিন্তু বাবা আছে। বাবা যে নিকা করে আলাদা একটা সংসার করছে, আর সেই থেকে যে আমি ওই সৎ মায়ের সংসারে ভালোভাবে কোনো কিছু বাবার কাছ থেকে চাইলেও পাইতাম না। যখন আমার যা প্রয়োজন হতো সেটা বাবা আমাকে প্রতিনিয়ত দিতে ব্যর্থ হতো। তাই কোনো কর্ম না পেয়ে এই যে ভাইয়ের দোকানে কাজে লেগে যায়।
এখন আমি ভাইয়ের পুরো ব্যবসাটাই বলতে গেলে একা একলাই পরিচালনা করি। আমি বললাম, তাই? বাহ, ভালো তো। দেখতে তো মাশাআল্লাহ খুব হ্যান্ডসাম, সুন্দর একটা ছেলে। তো বিয়ে শাদী করছো তুমি? পিয়াজ বলল, না ভাবি, বিয়ে করব, এখনো নিজে পায়ে ভালো করে দাঁড়াইতে পারলাম না। মাস শেষে যে মাইনের টাকাটা পাই সেটা আমি ব্যাংকে জমাই, আর কিছু টাকা নিজের খাওয়া খরচা বাবদ খরচ হয়। কিন্তু ব্যাংকেও বেশ টাকা জমিয়েছি এতটা বছরে, কিন্তু আরও কিছুটা দিন গেলে একটা মোটা অঙ্কের টাকা ব্যাংক থেকে পাবো, এবং সেই টাকা নিয়ে আমিও ভাইয়ের মতো একদিন ব্যবসা করে মহাজন হব। এটা মনের মধ্যে বড় আশা। আমি বললাম, বাহ, তোমার বুদ্ধিশুদ্ধি তো খুব ভালো। তবে শোনো, তুমি যে অনেক সুন্দর। আলে একটা কথা কি জানো, প্রতিদিন তুমি কিন্তু দুপুরে আমাদের বাড়িতে খেতে আসবে, আর তোমার ভাইয়ের জন্য খাওয়া নিয়ে যাবে। আমি এই যে তোমাকে এই কথাটা বলেছি তোমার ভাইকে বলবে, ঠিক আছে? পিয়াজি বলল, ঠিক আছে ভাবি, তো ভাতগুলো দেন, আজকে আমি আপাতত যাই, কালকের থেকে কন্টিনিউ আর আমি ভাত নিয়ে আসবো না, আপনার এখান থেকেই খেয়ে যাব। আমি বললাম, ঠিক আছে যাও। পিয়াস চলে গেল। ভাবছি জীবনে কি করলাম, উঁচু লম্বা চড়া স্বামী পেলাম। এই বয়সে মানে এক স্বামীর ঘর ছেড়ে এক স্বামীর ঘরে আসলাম, তাও আবার কি একটা নকল জীবনযাপন। মেয়েরা কি শুধু ভাত কাপড় নিয়ে খুশি হয়? যেটাতে খুশি হয় সেটা আসলে আমি তো তার কাছে সঠিক সেটা অন্য একটা মাধ্যমে পাই, কিন্তু ব্যাপারটা কেমন যেন আমার কাছে গরমিল লাগে, ভাল লাগে না। আর পিয়াসকে দেখে না মনের মধ্যে খুব আমার অন্যরকম কেমন যেন একটা বাজে চিন্তা আসতে লাগলো। আবার মাঝে মাঝে ভাবি, ধ্যার, এসব কি ভাবছি আমি উল্টাপাল্টা, এগুলো যেন ধোঁয়াশার মতো। পিয়াস প্রতিনিয়তই তারপর থেকে দুপুরে আসতো, আমি রান্না করে গরম ভাত তার সামনে দিতাম, সে খাইতো। আর যতক্ষণ সময় যে ভাত খাইতো এতটুকু সময় আমি তার সাথে নানান রকম গল্প, কথায় কথায় অনেক গভীরে চলে যাই। পিয়াসকে হঠাৎ করে সেদিন আমি ইচ্ছে করে একদিন খুব করে সাজুগুজু করেছি, সালোয়ার কামিজ পরে, খুব পরিপাটি হয়ে, ঠোঁটে লিপস্টিক নিয়ে চুলগুলা কুপা বাঁধেছি, খুব সুন্দর করে পরিপাটি হয়ে। আমার ইচ্ছে যে আমি পিয়াসকে একদম মুগ্ধ করব। কিন্তু সেদিন পিয়াস এসে শুরুতেই ওই যে আমার কোলের ছোট বাচ্চাটাকে কোলে দিয়ে ভীষণ করে বাবু বাবা বাবা করে ডেকে আদর করছে। তখন আমার খুব ভালো লাগতে লাগলো যে এরকম কোনো মেয়ের বাপ যদি আমার মেয়ের বাপটা যদি এরকম একজন হ্যান্ডসাম একটা সুদর্শন ছেলে হতো তাহলে না কতই ভালো হতো। কিন্তু আমার স্বামী সে তো ব্যবসার কাজেই সবসময় ব্যস্ত থাকে, আমাকে আর সময় দেয় কই। আসলে ছেলেরা বুঝি এরকমই হয়, প্রথম একটা বছর অথবা 6টা মাস বউ তার কাছে মধুর মতো লাগে। এক পর্যায়ে বউ আর তখন অতটা ভালো লাগে না, আকর্ষণ চাহিদা সব কিছু যেন ফুরিয়ে যায়। মনে হচ্ছে আমার বেলাও তাই হয়েছে। কিন্তু পিয়াসকে এক পর্যায়ে আমি যখন সাজুগুজু করে রেডি হয়ে তাকে খেতে দিলাম, পিয়াস খাচ্ছিল। আমি কাছে বসে আস্তে আস্তে বলছিলাম, আচ্ছা পিয়াস, দেখো তো আমাকে আজকে দেখতে কেমন লাগছে। আমি না অনেকদিন বাদে একটু সেজেছি, কেমন লাগছে দেখো তো। তখন পিয়াস বলছে, হ্যাঁ ভাবি, আমি অবশ্যই আপনাকে কথাটা বলতে চেয়েছিলাম, কারণ 8 দিনের মতো না, আজকে হঠাৎ এত সুন্দরীভাবে সেজেছেন, খুবই না, খুব সুন্দরী মেয়ে আপনি। আপনাকে দেখে আমার ভীষণ ভালো লাগে। ভাইয়ের পছন্দ আছে বটে, তবে ভাইয়ের তো আপনার দ্বিতীয় স্ত্রী, কিন্তু দ্বিতীয় বিয়ে যে এত সুন্দরী মেয়ে পাইছে ভাইয়ের একটা ভাগ্যের কপাল। আমি বললাম, হ্যাঁ পিয়াস, আসলেই তাই, আমার যে কপালটা পোড়া, আমি এক স্বামীর সংসার ছেড়ে তোমার ভাইয়ের এই বিবাহিত জীবনে এসে দ্বিতীয় স্ত্রী হয়েছে। কিন্তু আমিও তো এক ঘর ফেরত বহুদিন বাবার সংসারে পড়েছিলাম। কি করব, আসলে ভাগ্যটাই খারাপ। জীবনে যদি আমার এই যেরকম জীবন যৌবন চেহারা সুরুত সব কিছুর সাথে অ্যাডজাস্ট করাম তোমার মতো এরকম একটা হ্যান্ডসাম যুবক ছেলে পেতাম না, তাহলে আমার প্রাণটা ভরে যেত, আমি অনেক খুশি হতাম। এটা আমার বড় চাওয়া।
তোমাকে দেখলে না আমার খুব ইচ্ছে জাগে। পিয়াস কথায় কথায় বলল, তাই নাকি ভাবি? তো সমস্যা কি? আমি তো আপনার দেবরের মতো, আমি আপনাকে ভাবি বলে ডাকি। মাঝে মধ্যে ভাইকে বলে আমি আপনাকে ঘুরতে নিয়ে যাব, ব্যাস হয়ে গেল। ভাই আমাকে এ বিষয়ে কোনো মাইন্ড করবে না, চরম বিশ্বাস করে। আপনি যেতে পারবেন, ভাই আমাকে কখনো না বলবে না। যদি আমি ভাইকে বলি, ভাই আপনি তো সবসময় ব্যস্ত থাকেন, ভাবি মাঝে মধ্যে একটু বেড়াইতে ঘুরতে যেতে চাই, যদি আমি তাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, পায়ে বলবেন যে ঠিক আছে যাও যাও, দেখবেন আপনি? বলল, পিয়াস সত্যি বলছো তুমি? তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে? তোমার ভাই কাছ থেকে একটু পারমিশন নাও না। পিয়াস দেখি সত্যিই পরের দিন দুপুরে এসে বলছে, ভাবি আপনি রেডি হন, আমি দোকানে যাবো আর আসবো, ভাইরে খাবারটা দিয়ে চলে আসছি। পিয়াস খাওয়া দাওয়া করে না চলে গেল। আর পিয়াস দোকানে আসছে ঠিকই, আমাকে বেড়াইতে নিয়ে যাবে, ওর ভাইয়ের কাছ থেকে পারমিশন নিছে। পিয়াসের যে অবস্থা, ওর দিকে তো তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে রাজপুত্র। সে কি সুন্দরী, মানে সেদিন আমাকে বেড়াইতে নিয়ে যাবে বলে মানে কোট টাই প্যান্ট, মানে কি ব্লেজার ট্লেজার লাগিয়ে, যেমন তার চেহারা উঁচু লম্বা ছেলে, কি সুন্দরভাবে পরিপাটি হয়ে আসছে। তারপরে পিয়াস আসলো, আমি পিয়াসকে খেতে দিলাম। পিয়াস খাওয়া দাওয়া করে ওর ভাইয়ের জন্য দুপুরকার ভাত নিয়ে চলে গেল। আমি এদিকে রেডি হয়ে পড়লাম। তারপরে পিয়াস, ওর হোন্ডা বাইক ছিল, ও নিয়ে চলে আসলো। আমাকে বলছে, ভাবি রেডি হয়েছেন? চলে না, আজকে সন্ধ্যা অবধি আপনাকে ঘুরে নিয়ে আসবো বাইরে, দেখবেন প্রকৃতি দেখলে অনেক ভালো লাগবে। বন্দি জীবন কি আর ভালো লাগে সবসময় একই ফ্যামিলিতে? আমি বললাম, হ্যাঁ পিয়াস, আমার মনের অবস্থানটা আসলে কেউ বুঝলো না। তোমার মতো একটা সঙ্গসাথী সারা জীবনের জন্য যদি লাইফ পার্টনার করতে পারতাম না, আরও ভালো হতো। কথায় কথায় যখন পিয়াসকে এই কথা বললাম, তখন পিয়াস বলল, দেখেন ভাবি, এটা কপালের লিখন, তকদিরে যার জন্য যা লেখা থাকে ঠিক তার সাথে সেটা হয়, এই নিয়ে আর আফসোস করে কি করবেন? তবে এতই যদি আমাকে ভালো লাগে, তো এক্সট্রা এক্সট্রা বুঝে নেন। যদি বলেন কখনো, আমি তো প্রতিনিয়ত দুপুরে ভাইয়ের জন্য খাবার নিতে আসি, তাছাড়া আপনাদের বাড়িটাও তো ফাঁকা, একলাই থাকেন আপনি। মন চাইলে আপনার মনের সব কথা, বা যদি মনের মধ্যে কোনো ইচ্ছে বাসনা থাকে, আপনি সেটা ঠিকঠাক মিটিয়ে নিতে পারেন, কিন্তু এটা আপনার জন্য সুযোগ আছে আমার পক্ষ থেকে। আমি বললাম, সত্যি বলছো তুমি পিয়াস? তুমি আমার সাথে সত্যি ঠাট্টা করছো না তো? পিয়াস বলল, না ভাবি, আমি ঠাট্টা করবো কেন, আমি রিয়েলি বলছি। আপনি যেহেতু আমাকে এতটা পছন্দ করেন, আর আপনার মনের মধ্যে এতটা শখ বাসনা, এখন তো আর আপনার চাইলেও আপনি আমার মতো একটা ছেলেকে পাচ্ছেন না। আর আমার দ্বারা মালিকের বয়সে তো এরকম আমানতের খেয়ানত করা অসম্ভব ব্যাপার। মানে আমি আপনাকে নিয়ে যাব বা আমার সংসারে আলাদা করে দেখব, তা তো ভাবতে পারছি না। বরং আপনি যদি আমাকে কোনো একটা সময় এভাবে সুযোগ দেন, বা আমার নিয়ে যা স্বপ্ন দেখছেন সেটার জন্য দু একবারের জন্য আপনি ইচ্ছা করলে কিছু বাস্তবায়ন করতে পারেন। আমি বললাম, তাই? ঠিক আছে, তোমার ভাই তো বাসায় ফিরে রাত 10টায়, চলো না তুমি তাহলে, কিন্তু তার আগ দিয়ে তোমাকে বিদায় করে দেব। আজকে একটু আমাকে বাসায় রেখে তুমি চলে আসবে না, বাবু তার একটু ঘুমায় দিয়ে তারপরে তোমার সাথে একটু গল্প গুজব, আর বুঝতেই তো পারছো। কি? পিয়াজ বলল, তাহলে তো ভালোই হয়। আপনাদের বাসায় এসে এমনি সময় যখন খাবার নিতে আসি, ভাই জিজ্ঞেস করে এত সময় কি করলি, দোকানে অনেক কাস্টমারের ভিড়। আমি তো ভাইকে জবাব দিতে দিতেই স্কুল পাই না। আর যেহেতু একটা সময় আছে, আজকের দিনটা আমি ছুটি নিয়ে আসছি, আপনি বলবেন যে পিয়াস আমাকে সন্ধ্যার আগে বাসায় পৌঁছে দিয়ে চলে গেছে, ব্যাস ফুরে গেল। আমি বললাম, ঠিক আছে, যা হোক। বাইরে নদীর পাড়, ব্রিজের পাড়ে 5 রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফুচকা খাওয়া, সব মিলে পিয়াস আমার অনেক ইচ্ছে পূরণ করলো। পিয়াসের সাথে সন্ধ্যায় সন্ধ্যায় বাসায় ফিরলাম। তারপরে সন্ধ্যায় ভাত চড়িয়ে দিলাম। রান্নাবান্না শেষ করে পিয়াস ততক্ষণে আমার বাবুটারে নিয়ে না একটু আদর করলো, ভালোবাসলো, ও কোলে করে এদিক ওদিক হাঁটাহাঁটি করলো। ততক্ষণে আমি রান্না করে সেরে নিলাম। রান্না বান্না শেষে খাওয়া দাওয়া করে বাবুরে বেশ ঘুমানোর ব্যবস্থা করলাম। আমার কোলের বাচ্চাটা ঘুমিয়ে পড়ল। তারপরে টেলিভিশন দেখতে দেখতে হঠাৎ করে পিয়াস বলল, ভাবি হাতে একদম সময় কম, রাত এখন 8টা বাজতে যাচ্ছে, ভাই হয়তো 1-1 ঘন্টার মধ্যে চলে আসবে, তাই বলছিলাম যদি কিছু বলার থাকে হুটহাট করে বলে ফেলুন না।
ক্রমে সময় যাচ্ছে, ক্রমে ভাই আসার সময় হয়ে যাচ্ছে। এভাবে আপনি আগে বলবেন না আমি আগে বলবো, এটা ভাবতে গেলে কিন্তু আর কিছুই হবে না, পরে পস্তাতে হবে কিন্তু। আমি বললাম, হ্যাঁ পিয়াস, সেটা আমিও জানি, তুমি লক্ষ্মী ছেলে। তারপরে দুজনে কথা বলতে বলতেই কারেন্টটা চলে গেল, বিদ্যুৎ অফ হয়ে গেল, রুমটা পুরো অন্ধকার। ওই ফাঁকেই আমি পিয়াসের যায় কাছে দাঁড়িয়ে বললাম, পিয়াস, কারেন্ট চলে গেছে, তোমার এই উজ্জ্বল সুন্দর মুখখানা দেখতে ইচ্ছে করছে বারবার। আমি একটু মোবাইলের টর্চটা একটু জ্বালিয়ে তোমার মুখটা দেখি। বলছে, না, দেখার অনেক সময় আছে, যা বলার তাড়াতাড়ি বলেন না ভাবি। এ কথা বলতে পিয়াসকে বেশ আদর করলাম। পিয়াস অবশ্যই ঠোঁট খেতে বেশি পছন্দ করতো, বুঝলাম সেদিন। পুরো 10 মিনিট আইসক্রিমের মতো কি সুন্দর করে। যা হোক, এইভাবে এক পর্যায়ে দুজনের মধ্যে একটা খুব সুখময় একটা গুরুত্বপূর্ণ একটা সময় চলে আসলো, যেখানে দুজনে আবেগে আত্মহারা। তারপরে কারেন্ট নেই অনেক সময় ধরে, ততক্ষণে না কেমন যেন গরমে কেমন যেন লাগছিল, হাত ফাঁকা ছিল, হাত ফাঁকায় বাতাস নিচ্ছিলাম, বসে গল্প গুজব। এই ফাঁকে খাটের নড়বড়ে ঘটঘড়ে আওয়াজ, ঘ্যাকর ঘ্যাকর। পিয়াজ যেন একদম তুমুল আকারে, এই না ছেলে অরিজিনাল। ওটা অত মোটা লম্বা বড়, বেশ প্রাণটা ছুঁয়ে দিল। কত সময় ধরে একটা যুবক ছেলের কথাই আলাদা, কি সুন্দর একটা সুখময় সময় গেল, আমার প্রাণটা জুড়ে দিল। তারপরে সব শেষে বললাম, পিয়াস, এখন তো খুশি হয়েছ, কেমন লাগলো? বলছে, ভাবি, ইচ্ছে করতেছে আমি খুব দ্রুত বিয়ে করব। তার মানে আমার জীবনে কখনো বিয়ের কি সুখ স্বাদ, এটা হয়তো মনে হয় আপনার সাথে না আসলে হয়তো বুঝতে পারতাম না। আজকে সেটার অনুভূতিটা একটু মনের মধ্যে আসলো। ইচ্ছে করতেছে খুব তাড়াতাড়ি বিয়ে করব, বিয়ের সময় হয়েছে, কি করব। যা হোক, পিয়াসকে বললাম যে, পিয়াস, না, তুমি বিয়ে করবে না, তোমার বিয়ে করা অনেক দেরি আছে, আমি যখন বলবো তখন। আর তোমার টাকা পয়সা তোমার ভাই কি মাইনে দেয় না দেয় আমি জানি না, মাস শেষে আমি আমার পক্ষ থেকে তোমার ভবিষ্যতের জন্য তোমাকে কিছু দিব, সেটা তুমি জমাবে, বুঝতে পেরেছ? আর এখন থেকে আমি যা বলবো তা শুনবে তুমি, আর তোমার ভাইকে আমি বলে দেবো, আমার যখন যা লাগে, যদি পিয়াসকে আমি রাখি তুমি দোকান থেকে ওকে ছেড়ে দিও, দেখবে তোমার ভাই আমার কথা শুনবে। পিয়াস বলল, ঠিক আছে, তাহলে আজকে আমি যাই, ভাই আবার চলে আসবে এতক্ষণে। তাড়াহুড়ো করে আমিও যাক পূর্বের মতো পরিপাটি ঠিকঠাক হয়ে সব কিছু ঠিক, পিয়াসের বিদায় নিয়ে চলে গেল। আমিও খুশি। এইভাবে প্রতিনিয়ত পিয়াসের সাথে আমার এরকম একটা সুখময় সময় যেতে লাগলো। মাঝে মধ্যে পিয়াস দুপুরে আসে, খুব হঠাৎ করে আমি রেডি হয়ে থাকতাম, পিয়াসের সাথে এরকম একটা কিছু আমার মনে দিচ্ছে, আমি সেটা পিয়াসের সাথেই ঠিকঠাক সব কিছু কথায় কথায় আনন্দ ঘন ভালোবাসা কথা অনেক কিছু শেয়ার করতাম, সব কিছু মিটিয়ে নিতাম। বহুদিন এইভাবে চলতে থাকলো। চলতে চলতে যখন এক পর্যায়ে দুজনের সম্পর্কের মধ্যে একটা গভীর ভাব, খুব সুন্দর, অনেক গভীরে চলে গেছি। যেটা পিয়াস সারতে যায় 1 মিনিট আমাকে ফোন দেবে, আমি বাসায় ও বাসায় যাওয়ার পর আমি ওকে ফোন করবো, তুমি খেয়ে শুয়েছ কি, ঘুমাচ্ছ কিনা। আমার স্বামী যতক্ষণে বাসায় না ফিরে ততক্ষণ পিয়াসের সাথে আমার আলাদা করে একটু কথাবার্তা হতো। যাক, এইরকম হতো। আর স্বামী মাঝে মধ্যে যখন ঢাকায় ব্যবসার কাজে মোকামে যেত, ঢাকায় 2-3 দিন টাকায় কাটিয়ে আসতো, ঠিক এই 2-3টা দিন পিয়াসকে আমি প্রতিনিয়ত দোকান থেকে বাসায় ডেকে নিয়ে পুরো রাত রেখে দিতাম। খুব সুন্দর একটা সময়। এক পর্যায়ে পিয়াসকে সারা দিন আমি চলতেই পারছি না, পিয়াসের জন্য আমার জীবনের সব কিছু, কি করব আর ভেবে পাই না। ওর ভাই অর্থাৎ আমার স্বামী, তার এই মানে অমনোযোগী, আমাকে সময় না দেয়া, ব্যবসার কাজে সবসময় মনোযোগী হওয়া, এই যে অবহেলা, এরকম একটা ভাব দেখে না এক পর্যায়ে স্বামীর উপর থেকে ক্রমে আমিও একটু মনের কাছ থেকে আড়াল হতে লাগলাম, দূরে সরে আসতেছি ক্রমেই। মানুষ সম্পর্কের গভীরে যায় আর আমি যেন ক্রমে দূরে আসতেছি, কারণ সে আমাকে এত আকর্ষণ কিছু করলেও সে আমাকে ভালোবাসে না, কাছে নেয় না, কোনো আকর্ষণ দেখায় না, প্রয়োজন মনে করে না। তখন আমি এটা কদিন সহ্য করব। কিন্তু পিয়াস প্রতিনিয়ত এ বিষয়ে আমাকে খুব সাহায্য করতে লাগলো। আর পিয়াসের পেয়ে আমি জীবনে খুব খুশি, যে হলে জীবনে আর কিছু লাগে না।
এক পর্যায়ে পিয়াসকে বললাম, পিয়াস, আমি যদি বলি তুমি বিয়ে করো অন্য কাউকে, তুমি বিয়ে করবে? পিয়াস বলছে, এসব কি বলছেন ভাবি? আমার তো মনে হচ্ছে আমি আর জীবনে বিয়েই করব না। আমি বললাম, কেন বিয়ে করবে না কেন? এটা আবার কেমন কথা? বোকা ছেলে, বিয়ের বয়স হয়েছে। তাছাড়া আমি মনে হয় নিষেধ না করলে এতদিনে তুমি বিয়ে করে ফেলতে। কিন্তু যদি বলি তুমি বিয়ে করবে অন্য কাউকে, বলে যে না, যতদিন আপনি আছেন আমি বিয়ে করব না। আপনি আমার মনের ভালোবাসা সব কিছু বুঝতে পারেন, আর আপনি যেভাবে আমাকে সুযোগ দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন, এটা যদি সারাটা জীবন পেতাম এরকম কাছে রেখে, আমি অন্য কোনো মেয়েকে বিয়েই করতাম না। পিয়াসের কথা শুনে আমি অবাক। আমি বললাম, পিয়াস, সত্যি আমার স্বামীর যদি একটা কিছু হয়ে যায়, যদি আমি বলে তুমি সারাটা জীবনের জন্য আমার দায়িত্বটা নিয়ে নাও, অর্থাৎ আমাকে বিয়ে করে তোমার জীবনে রেখে দাও, পারবে রাখতে? যদিও আমি তোমার বয়স একটু সিনিয়র, তাতে কি হয়েছে? এতদিন তো চলছ, নাক ডুবিয়ে চলছ, কেমন লাগে? আমি কি তোমার কোনো যোগ্য পাত্রী নাই? আমি তোমার জীবনে তোমাকে সুখী করতে পারবো না? পিয়াস বলল, হ্যাঁ, আপনাকে ছাড়া যেমন আমি চলতে পারছি না, আপনার প্রতিও তো আমি অনেক গভীরে চলে গেছি, অনেক ভালো পাই, অনেক ভালোবাসি। এক সময় যদি কোনো এক কারণে আপনাকে ছেড়ে কোথাও অনেক দূরে চলে যেতে হয়, তাহলে তো আমার দিনকাল আর যাবে না। আমি যে কোনো কিছুই ভালোভাবে আর ইয়ে করতে পারবো না, সুখময় সময় আর যাবে না। আমি বললাম, তাই? আমি তোমার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ? পিয়াস বলে যে, আপনি মনে হচ্ছে যে পৃথিবীর সবাই একদিকে আর আপনি আর আমি একদিকে। আমি এতটা আপনাকে এখন ভালোবাসি, মনে হয় আপনার যদি কিছু হয় না, আমার সবচাইতে মন খারাপ বেশি হয়। ভাইয়ের তো এই বিষয়ে আপনার প্রতি কোনো দেখি না, কিন্তু এক কথায় দুই কথায় আমার স্বামীটা 2 দিন অতিবাহিত হয়ে গেল, ঢাকায় মোকামে রয়ে গেছে। পিয়াস সেদিনও রাত্রে আমার কাছেই ছিল, সারাটা রাত। একটা রাত্রে 3 বার 4 বার পিয়াস লাইট জ্বালায় নিবায়। আমাদের খাটটা না কেমন যেন অনেক পুরনো। স্বামী খাটটা চেঞ্জ করার টাকা পয়সা হলে কি হবে, এদিক দিয়ে একটু কৃপণতা করে। কাঠের খাট তো ঘুণে খেয়ে গেছে। পিয়াস যখন দৌড়ধাপ পারে না, ক্যাসর ব্যাসর খ্যাকর শুরু হয়ে যায়, কি যে একটা অবস্থা। তখন আমার খুব হাসি পেত। যা হোক, পিয়াস আমার কাছে আছে। হঠাৎ করে একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। ফোনটা রিসিভ করেই হ্যালো বলছি। হঠাৎ মৃদু মৃদু কাদা কাদা কণ্ঠস্বরে একজন ব্যক্তি বলল, অমুক সাহেব, আপনার কি হয়? আমি বললাম, আমার স্বামী। বলছে, উনি মোকামে আসছিল। আসলে আমাদের দোকানে ব্যবসার কাজে অনেক কিছুই ঝামেলা, হিসাব নিকাশে একটু গরমিল হয়, দুজনের মধ্যে একটু তর্ক বিতর্ক হয়, কিন্তু এক পর্যায়ে সেটা মিটেও যায়। মহাজনের ঘরে বসেই উনি হঠাৎ স্ট্রোক করে এবং সে এখন আর বেঁচে নেই। তখন আমি আর কোথায় যাব? আমার জন্য আসমান জমিন পুরো কেমন যেন অন্ধকার হয়ে আসতে লাগলো। তখন পিয়াসের হাতটা জড়িয়ে শক্ত করে ধরলাম, বললাম, পিয়াস, মুখের কথা মুখই রয়ে গেল, এটা কি হলো তোমার? পিয়াস বলছে, কেন ভাবি, কি হয়েছে বলুন তো, এই এত রাত্রে ফোন, কি হয়েছে? আমি বললাম, পিয়াস, সত্যি তোর ভাই আর পৃথিবীতে নেই। তোর ভাই স্টপ করেছে মোকামে গিয়ে, মহাজনের সাথে নাকি টাকা পয়সার লেনদেন নিয়ে তর্ক বিতর্ক হয়েছে, আর সেখানে নাকি স্টপ করে তার। পিয়াস দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আমিও জানতাম ভাই যেভাবে টাকা পয়সা আর ব্যবসার মধ্যে মনটাকে ডুবিয়ে রাখে, সব সময় যেন ওটি নিয়েই তার চিন্তার মধ্যে, আরো বড় হব, আরো বড় হব। ভাইয়ের তো কোটি কোটি টাকা, এত খাবে কে? আমি বললাম, পিয়াস, এখন কি করা যায় বলো তো? তারপর যাই হোক, আমি ওনাদের ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে তাহলে কি আমরা আসবো? বলো যে না, আপনার শোক আহত হয়ে অতটা অসুস্থ বেশি পড়বেন। মানে মহাজনদের পক্ষ থেকে ওনারা প্রাইভেট কারে করে নিয়ে এসে আমার স্বামীকে বাসায় পৌঁছে দিয়ে গেল। স্বামীর সমাধি হলো। সমাধি শেষে পিয়াস প্রতিনিয়তই মানে দোকানে যায় আসে, পরে এক নিমেষেই মানে মনের মধ্যে একটা শোক তাফাল
আমার কোলের বাচ্চাটা, সব মিলে আশেপাশের স্বজনদের মানে সান্ত্বনামূলক কথাবার্তা, এই সমস্ত মিলেই দেখতে দেখতে 3টা মাস পেরিয়ে গেল। তারপরে পিয়াসকে বললাম, পিয়াস এখন কি করবে বলো? পিয়াস বলছে, আমি একটা কর্মচারী আপনাদের, আপনি মাস শেষে যা মাইনে দেন আর আমি আগের মতোই দোকান দেখাশোনা করব। এই তো ভাই নিয়ে তাতে কি হয়েছে, আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আমি বললাম, না অত আর বিশ্বাস তোমাকে করতে হবে না, জীবনে বহুত বিশ্বাস করেছি এবং তোমার ভাইও করেছে। এখন যে সময় আমার স্বামীটা চলে গেল, এমনি বিগত জীবনে একটা ঘর থেকে সুখী হতে পারেনি, চলে আসছি, এই ঘরে এসে অল্পতেই স্বামী হারালাম। এখন আমি কোথায় যাব পিয়াস? 2টা ঘর ফেরত একটা মেয়েকে কখনো একটা ছেলে আর কি জীবনে নেবে? তাই বলতেছি, এতদিন তোমার সাথে আমি যে এভাবে চলাফেরা করছি, সেদিক থেকে কি আমার কথাটা আজকে রক্ষা করবে তুমি? পিয়াজ বলল, হ্যাঁ আমি তো আপনার সব কথা রক্ষা করার জন্য প্রস্তুত, বলুন। আমি বললাম, আসলে সেদিন আবেগে কথাগুলো বলছিলে না তো আমাকে খুশি করার জন্য, আজকে কিন্তু বাস্তবের সম্মুখীন হয়েছে তুমি। আমাকে কি নেবে তোমার জীবনে? পিয়াজ বলল, কেন নেব না? এই সুযোগটা দিলে তো ভালো হয়, কারণ আমিও তো আপনাকে বেশ ভালো পেয়েছি। আর আমার মতো ছেলে আপনার জীবনে থাকা মানে আপনার একটা উজ্জ্বল ভবিষ্যৎ। আমি তো দেখতে শুনতো একটা যুবক ছেলে হিসেবে কোনো কিছুতেই কি কম আছি আপনার জন্য? আমি বললাম যে না পিয়াস, এই জন্যই তো বলছি, তুমি যে আমার কাছে রাজপুত্রের মতো, স্বপ্নের রাজ আর রাজপুত্র, আমি তোমাকেই চাই। এক পর্যায়ে পিয়াস আর আমি মতে মিলি যেয়ে রাজি হয়ে গেলাম। আমরা কাজী অফিসে যাই বিয়ে করে পিয়াসের সাথে সংসার করতে লাগলাম। পিয়াস স্বামীর ব্যবসা প্রপার্টি সবকিছু দেখাশোনা করতে লাগলো। একটা বাচ্চা। পিয়াসকে বললাম, পিয়াস এখন থেকে একটা জিনিস থেকে হয়তো উপরওয়ালা মুক্ত করেছে। পিয়াস বলল, কেন, কি হয়েছে? তার মানে পিয়াসের কাছে জীবনে কখনো স্বামীর এই গোপন কথাটা আমি বলিনি তো, কথায় কথায় হয়তো সেদিন বললাম। বিয়ের পরে বললাম, পিয়াস আমার হাজব্যান্ড অর্থাৎ তোমার ভাই, তোমাদের যে মহাজন, এর সংসারে এসে জানো কি একটা পরিস্থিতি, শেখার তার তো আর কোনো অভাব নেই, কিন্তু তার সাথে এতদিন চলেছি কিসের উপরে জানো? পিয়াস বলছে, এ আবার হাসার কিনলো, কিসের উপরে চলছেন, কেন, কি হয়েছে? ভাই তো কোনো কিছুতেই কম নেই, আমার মতোই তো দর্শনদারি উচ্চ লম্বা, তবে একটু বয়স বেশি, এই তো। আমি বললাম, না পিয়াস, তার সবই ঠিক ছিল, কিন্তু তোমার মধ্যে আসলে যেটা আছে তার মধ্যে সেটা নাই, আর যেই কারণে সে জাম্বু খণ্ডবের উপরে নির্ভর করে আমাকে এই সংসারে ধরে রাখছে, বুঝতে পেরেছ? পিয়াস এই কথা শুনে হা হা করে হেসে দিয়ে বলছে, তাই নাকি? হ্যাঁ, এটা তো আমরা ইউটিউবে বা কত জায়গায় দেখি শুনি, কিন্তু সত্যি ভাই এভাবে চলছে? আর এটার পরে আপনি আছেন, এটাকে কোনো জীবন হলো? এটাতে কেমন সুখী জীবন? আমি বললাম, না পিয়াস, আসলে উপরওয়ালা প্রত্যেক মানুষকে প্রাকৃতিকভাবে যা দান করেছে সেটার একটা ব্যাপার, আর কৃত্রিম মানুষ যেভাবে মানুষকে মনে বুঝ দেওয়ার জন্য যেভাবে চলে, এটা আলাদা ধরনের ব্যাপার। যা হোক, তোমাকে পেয়ে আমি খুব খুশি হয়েছি। পিয়াসও বেশ আমার সাথে তাল মিলিয়ে চলতে লাগলো। তারপরে পিয়াস যেন পুরো 5 বছরের মধ্যে আরো 2টা সন্তান আমাকে দিল। সবাই জানাজানি হয়ে গেল, সবাই মেনে নিল, আর পিয়াসের সাথে এইভাবেই আমার পুরো জীবনটাই কেটে গেল। পিয়াসকে কখনো আর আমার সংসার ছেড়ে, আমাকে ছেড়ে আর কোথাও যাওয়া লাগলো না। যাক, পিয়াসের ভবিষ্যৎটা উজ্জ্বল। তো বন্ধুরা, আমার জীবনে যা ঘটেছিল আজকে আমি তা তোমাদের সাথে শেয়ার করলাম খুব ফ্রি মাইন্ডে। আমার একটাই উদ্দেশ্য ছিল, আমার এই গল্পটির মাধ্যমে যাতে তোমরা একটু হলেও বিনোদন পাও এবং কিছু এই ডিজিটাল যুগ সম্পর্কে, অত্যাধুনিক কত কিছু তৈরি হয়েছে তার সম্পর্কে তোমাদের ধ্যান ধারণা হয়। তো এই গল্পটা শুনে আসলে তোমাদের কেমন লেগেছে মনের কাছে, অবশ্যই সেটা একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে আমাকে জানাবে। আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। আর তুমি যদি এই চ্যানেলের দর্শক না হয়ে থাকো, তাহলে এরকম বিনোদনমূলক প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। আজকের গল্পটা এ পর্যন্তই রাখছি, ফিরছি আগামীকাল আবারও নতুন গল্প নিয়ে তোমাদের মাঝে। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে, এই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।